হোস্টেলের উদ্দেশ্যে যাচ্ছিল কাসফিয়া। মাঝ পথেই শুরু হলো বৃষ্টি। এখান থেকে দ্রুত হেঁটে গেলে হোস্টেলে পৌঁছাবে কয়েক মিনিটেই, কিন্তু ওর যে পা চলছে না, মাথাটা ভারী লাগছে, শরীরটাও কেমন করছে। বৃষ্টি শুরু হলো আচমকাই। কাসফিয়া কি যেন ভেবে ধপ করে বসে পড়লো মাঝ রাস্তায়। বৃষ্টির পানি আর ওর চোখের পানি এক হয়ে গেল ততক্ষণে। কেউ জানলো না মেয়েটার মনের খবর। ভাববে না বলেও কেন ওই মানুষটাকে নিয়ে প্রতিনিয়ত ভেবে চলছে কাসফিয়া। ওর যে মাঝে মধ্যে রাগ হয় নিজের উপরই। চোখ বন্ধ করলো কাসফিয়া। কি যেন ভাবতে লাগলো সে। হঠাৎই মনে হলো কেউ মাথার উপর ছাতা ধরে রেখেছে ওর। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল মুহূর্তেই। সে যা ভাবছে সেটাই কি তবে সত্যি? ইয়াস ফিরে এসেছে? কাসফিয়ার মাথার উপরে ছাতা ধরে রাখা মানুষটা কি তবে ইয়াস? এবার নিশ্চয়ই বৃষ্টিতে ভেজার জন্য ধমক দিবে ওকে। দিক, কাসফিয়াও আচ্ছা করে বকে দিবে ইয়াসকে, শাস্তি দিবে তাকে ছেড়ে যাওয়ার অপরাধে। কাসফিয়া মুখ তুলে তাকালো, দেখলো পরিচিত মুখ। ঠোঁটের কোণে হাসি মিলিয়ে গেল ওর। আশাহত হলো আবারও। এই মানুষটার জন্যই তো অপেক্ষা করছিল সে। অবশেষে আসলো কৌশিক। এতদিন পর ভাইকে দেখে তো কাসফিয়ার আনন্দ হওয়ার কথা। আনন্দ হচ্ছে না কেন? কেন সব পেয়েও হারানো হাহাকার ওর হৃদয় জুড়ে। কৌশিক টেনে তুলল বোনকে, বলল রাগান্বিত স্বরে, সমস্যা কি কাসপি? এই মাঝ রাস্তায় বসে আছিস যে? বৃষ্টিতে ভিজলে জ্বর হবে তো। কাসফিয়া শান্ত করলো নিজেকে। ভাইকে জড়িয়ে ধরে কান্না করে দিল সে। বলল অভিমানী কণ্ঠে, তুমি কোথায় ছিলে ভাইয়া? তুমি জানো আমি কত রাত ঘুমাইনি তোমার চিন্তায়। মামি সব সময় তোমাকে নিয়ে আজে বাজে কথা বলতো। আমি রাগ করে চলে যেতাম বাড়ি ছেড়ে। পুরো কথাটা বলার আগেই কৌশিককে থামিয়ে দিল বোনকে। বলল কে, শান্ত হ কাসপি, আমি আছি তো, সব কথা শুনবো তোর। চুপ করলো কাসফিয়া। কৌশিক শক্ত করে ওর মাথাটা চেপে ধরল নিজের বুকে। কান্না পেল কৌশিকেরও। এত বড় অ্যাক্সিডেন্টের পরে সুস্থ হয়ে আবারও বোনের কাছে আসবে কল্পনাতেও ছিল না ওর। আল্লাহর ইচ্ছেতে আর ইয়ানার চেষ্টায় আবারও ভালো হয়েছে কৌশিক। ফিরে এসেছে তার বোনের কাছে। কৌশিক লক্ষ্য করলো ঠান্ডায় জমে গেছে কাসফিয়ার শরীর। তরতর করে কাঁপছে মেয়েটা। দেরি করলো না কৌশিক। কাসফিয়াকে নিয়ে বসালো গাড়িতে। ড্রাইভিং সিটে উঠে বসলো কৌশিক। পাশে বসে থাকা ইয়ানাকে চোখ দিয়ে ইশারা করলে কথা না বাড়িয়ে ও চলে গেল পেছনের সিটে বসে থাকা কাসফিয়ার কাছে। কাসফিয়ার মাথাটা এনে রাখলো নিজের ঘাড়ে। গালে কপালে হাত দিয়ে বুঝলো জ্বরে পুড়ে যাচ্ছে মেয়েটা। গায়ে হয়তো আগে থেকেই জ্বর ছিল, তার উপর এই ঝুম বৃষ্টিতে ভিজে অবস্থা আরো খারাপ ওর। কৌশিককে বলল না কিছুই। বোনের প্রতি কৌশিক বরাবরই দুর্বল, জানে ইয়ানা। চিন্তা হবে তাই আপাতত বলল না কথাটা। মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে ইয়ানা তাকালো কাসফিয়ার মুখ পানে। হাসি ফুটলো ওর ঠোঁটের কোণে। মেয়েটা সুন্দর, ফর্সা গায়ের রং, লম্বা চুল, টানা টানা হরিণীর মতো চোখ, সব মিলিয়ে অপরূপ সুন্দর সে। ইয়াসের বলা বর্ণনার সাথে মিলে গেছে পুরোপুরি। মুস্কি হেসে বিড়বিড় করে বলল ইয়ানা, তুমি তবে ইয়াসের উপমা। ইট পাথরের তৈরি শ্যাওলা পড়া পুরনো দোতলা বাড়িটার সামনে এসে দাঁড়িয়েছে কৌশিকের গাড়ি। কৌশিক একবার চোখ বুলালো পুরো বাড়িতে। ঠিক কতদিন পর আবার নিজের বাড়িতে পা রাখলো জানা নেই তার। আসতে পারবে এই ধারণাও ছিল না। সবটাই আল্লাহর ইচ্ছে। দরজায় ঠক ঠক আওয়াজ কানে আসতেই সম্মিত ফিরে তাকালেন রুমি বেগম। আস্তে ধীরে উঠে এসে খুলে দিলেন দরজাটা। কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে থাকা চেনা পরিচিত মুখগুলো দেখে মনে হলো খুশি হননি তিনি। রুমি বেগমই হলেন কাসফিয়া আর কৌশিকের মামি। বাড়িটা কৌশিকের আব্বু আম্মুর। ওনারা মারা যান কার অ্যাক্সিডেন্টে। মারা যাওয়ার পরে আত্মীয় স্বজন অনেকেই তখন দায়িত্ব নিতে চেয়েছিলেন কৌশিক আর ছোট্ট কাসফিয়ার। তখন না বুঝলেও এখন ভালো করেই বুঝে কৌশিক সবার লোক দেখানো ভালোবাসা, তাদের দায়িত্ব নিতে চাওয়া, সবটাই ছিল ওর বাবার রেখে যাওয়া বাড়ি আর জমি জমার লোভে। তিন কোলে কেউ না থাকায় একমাত্র মামা মামিকেই কৌশিক নিয়ে এলো নিজের বাড়িতে। দায়িত্ব দিল ওর ছোট বোনটার। বেঁচে থাকতে হলে পড়াশোনা করতে হবে, ইনকাম করতে হবে, এই চিন্তা সব সময়ই ছিল কৌশিকের মাথায়। তাই তো বোনকে একা রেখে পাড়ি জমিয়েছিল দূর দেশে। বোনের অভিভাবক হিসেবে রেখে গিয়েছিল ওর মামা মামিকে।
কিন্তু মামির মনে যে বিষ তা তো জানা ছিল না কৌশিকের। কৌশিকের অবর্তমানে তার ছোট বোনটাকে বের করে দিল বাড়ি থেকে। সব কথাই কানে গেছে কৌশিকের, তাই তো আজকে কৈফত চাইতে এসেছে সব কিছুর। মামির ভয়ার্ত মুখশ্রী দেখে হাসলো কৌশিক, আর বলল ওনাকে, কি হলো মামি, আমি বেঁচে আছি দেখে অবাক হলে বুঝি? শুকনো ঢোক গেল কাপা কাপা কণ্ঠে বললেন রুমি বেগম। তা হবো কেন কৌশিক? ভেতরে আসতে বলবে না? হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসো। তোমাদের বাড়িতে তোমরাই তো আসবে, আমার অনুমতি লাগে বুঝি? মাথাটা ঘুরিয়ে ইনায়ার পাশে দাঁড়িয়ে থাকা কাসফিয়ার দিকে তাকালো কৌশিক, তারপর আবার ওর মামির দিকে তাকিয়ে বললেন, অথচ আমার বাড়ি থেকে তুমি আমার বোনকে বের করে দিয়েছিলে। এমনটা কেন করেছিলে মামি? আমার অনুপস্থিতিতে তুমি আমার বোনকে বিয়ে দিতে চেয়েছিলে, কোন সাহসে? কৌশিকের কথা বলার ধরনে ভয় পেলেন রুমি বেগম। ওর ধমকে কেঁপে উঠলেন তিনি। এখন কি কৌশিক বাড়ি থেকে বের করে দিবে ওনাদের? অসুস্থ স্বামী আর বিয়ে উপযুক্ত মেয়েকে নিয়ে কথায় যাবেন তিনি। রাস্তায় রাস্তায় হাঁটা ছাড়া যে উপায় থাকবে না আর। রুমি বেগমের কি যেন হলো, হুট করে মেঝেতে বসে কৌশিকের পা দুটো ধরে হাউমাউ করে কান্না করে দিলেন। বললেন বারবার, ক্ষমা করে দে বাবা, আমার ভুল হয়েছে। আমি এত কিছু ভাবিনি তখন। কাশফিয়া সুখে থাকবে ভেবেই বিয়ে ঠিক করেছিলাম ওর। সুখে থাকবে বলে নাকি নিজের মাথার উপর থেকে ঋণের বোঝা নামাতে বিক্রি করতে চেয়েছিলে আমার বোনকে? আমি বেঁচে থাকতে ওর সাথে এমন অন্যায় করার সাহস দেখালে কিভাবে মামি? নাকি ভেবেছিলে আমি মরে গেছি, আমার বোনকে তাড়িয়ে সব কিছু দখল করবে বলেই এত কিছু আয়োজন? চুপ রইলেন রুমি বেগম। কি বা বলবেন তিনি? এমনটাই তো চেয়েছিলেন মনে মনে। সব পেয়েও লোভ জেগেছিল ওনার মনে। 3 মাস ধরে প্রাণপ্রিয় বোনের খোঁজ নিচ্ছিল না কৌশিক। ওনার মাথায় এটাই এসেছিল কোনো অঘটন ঘটেছে, কৌশিক হয়তো বেঁচে নেই আর, তাই তো করেছে এত কিছু। তার শাস্তিও পেয়েছে। স্বামী ওনার অসুস্থ হয়ে পড়ে আছেন ঘরের এক কোণে। মেয়েটাও নানান অসুখ বিসুখে লেগেই আছে। আল্লাহ মেনে নিতে পারেনি ওনার এত অবিচার, তাই তো শাস্তি দিচ্ছেন এভাবে। মামির কান্নায় করুণা হলো না কৌশিকের, কিন্তু কাসফিয়া, ওর মনটা যে নরম। মামির কান্নায় কষ্ট পাচ্ছে কাসফিয়া নিজেও। কথার মাঝখানেই কোথা থেকে ছুটে সে রুমি বেগমের মেয়ে খবর দিল ওনাকে। আব্বুর অবস্থা খুব খারাপ আম্মু, তাড়াতাড়ি চলো। কান্না থামালেন রুমি বেগম, দ্রুত উঠে চলে গেলেন মেয়ের পিছু পিছু। কাসফিয়া, কৌশিক আর ওদের সাথে থাকা ইনায়াও গেল। দরজার সামনে আসতেই বিছানায় শুয়ে থাকা মামার ফ্যাকাশে চেহারাটা নজরে এলো কাসফিয়ার। ভাবল মনে মনে, ইস, মানুষটা কেমন ছিলেন আর কি হয়ে গেলেন। ওর যে বড় কষ্ট হচ্ছে মামার জন্য। বুকটায় কেমন ব্যথা হলো কাসফিয়ার। কষ্টে কান্না এলো চোখ বেয়ে। স্ত্রী সন্তানের থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকালেন কাসফিয়ার মামা রাফসান সাহেব। কাপা কাপা হাতটা তুলে ডাকলেন ওনাদেরকে। কৌশিক আর কাসফিয়া দুজনেই মুখ চাওয়াচাওয়ি করলো, তারপর দৌড়ে গেল মামার কাছে। মামি যেমনই হোক, মামা তো বরাবরই বট গাছের মতো আগলে রেখেছিলেন ওদেরকে। কাসফিয়া ওর মামার মাথার কাছটায় বসলো, ওনার হাত ধরে বলল আশ্বাস দিয়ে, মামা, তুমি ঠিক হয়ে যাবে, আমরা আছি তো, এক্ষুনি তোমাকে হসপিটালে নিয়ে যাব। মলিন হাসলেন রাফসান সাহেব, বললেন ভাগ্নিকে, আমি তোকে দেখে রাখতে পারিনি রে মা, ক্ষমা করে দিস তোর এই অভাগা মামাকে মা। কথাটা বলে বড় করে শ্বাস ছাড়লেন রাফসান সাহেব। কাসফিয়া বুঝলো শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে ওনার। মামার এমন অবস্থা দেখে কান্না করে দিল সে। কৌশিক মামাকে সান্ত্বনা দিয়ে বলল আবারও, এসব বলো না মামা, তুমি ভালো হয়ে যাবে। ইনায়া দাঁড়িয়ে দেখছে সবটাই। ওনাকে হসপিটালে নিয়ে কাজ হবে না বুঝতে পারছে ভালো করেই, তবে উপস্থিত সবাই ভেঙে পড়বে তাই বলল না কিছুই। সময় পেরোলো কিছুটা। রাফসান সাহেবের অবস্থা আরো খারাপের দিকে গেল। বোনের কান্না আর মামার অবস্থা দেখে কৌশিক তৈরি হলো ওনাকে হাসপাতালে নিয়ে যাবে বলে, কিন্তু শেষ রক্ষা হলো না। শরীরটা কেমন ঠান্ডা হয়ে এসেছে রাফসান সাহেবের। সারা শব্দ না পেয়ে কৌশিক হয়তো আন্দাজ করলো কি ঘটেছে। চোখের ইশারায় কিছু বলল ইনায়াকে।
দ্রুত এগিয়ে আসলো ইনায়া। চেক করলো রাফসান সাহেবকে, শ্বাস চলাচল বন্ধ হয়ে গেছে ওনার। বুঝতে বাকি নেই কারোই, মৃত্যুর কোলে ঢলে পড়েছে রাফসান সাহেব। কাছের মানুষের মৃত্যু যে খুব কষ্ট দেয় প্রত্যেককেই, যেভাবে কষ্ট পাচ্ছে রুমি বেগম, ওনার মেয়ে আর কাসফিয়া। রাফসান সাহেবের দীর্ঘ 2 মাসের রোগ ভোগের অবসান হলো অবশেষে। কান্নায় ভেঙে পড়ল সবাই। কৌশিক দাঁড়িয়ে আছে স্তব্ধ হয়ে, চোখের কোণে একরাশ অশ্রু জমেছে ওর। কে বলছে ছেলেরা কাঁদে না? কাছের মানুষ হারানোর কষ্ট কেমন কৌশিক যে বুঝে। মা বাবার পর আপন বলতে এই এক মামাই ছিল ওদের। উনিও আজ চলে গেলেন পৃথিবীর মায়া ত্যাগ করে। রাফসান সাহেবের মৃত্যুর পেরিয়ে গেছে 1 সপ্তাহ। একটার পর একটা ধাক্কা দুর্বল করে দিচ্ছে কাসফিয়াকে। সবকিছু ছেড়ে ইয়াসের চলে যাওয়াটা যে খুব কষ্ট দিচ্ছে ওকে, পুড়াচ্ছে ভেতরটা। কি করলে অবসান ঘটবে এই কষ্টের? কিভাবে আবার কাছে পাবে ইয়াসকে? কাসফিয়ার রুমের পাশ দিয়ে যাচ্ছিল কৌশিক। কাসফিয়ার রুমের পরেই ওর রুমটা। রাত প্রায় 12টার কাছাকাছি হবে। এত রাতে কাসফিয়ার রুমের দরজা খোলা দেখে চিন্তা হলো ওর। উকি মেরে দেখলো মেঝেতে বসে আছে কাসফিয়া। চলন্ত সিলিং ফ্যানের দিকে তাকিয়ে কি যেন ভেবে যাচ্ছে। ভালো করে কাসফিয়াকে লক্ষ্য করলো কৌশিক। মেয়েটা কেমন শুকিয়ে গেছে, চোখের নিচে কালশিটের দাগ পড়েছে, লম্বা চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে, যেন কেউ দেখলেই বলে দিবে অনেক দিন হলো নিজের যত্ন নেয় না কাসফিয়া। দীর্ঘশ্বাস ছাড়ল কৌশিক। ভাবলো মনে মনে, বয়স বাড়ার সাথে সাথে কি কাসফিয়ার চঞ্চলতাও কমে গেছে? কিন্তু বাড়ি ফেরার পর থেকে যে কৌশিক আগের চঞ্চল কাসফিয়াকে মিস করে যাচ্ছে সারাক্ষণ। কৌশিক তো ভেবে এসেছিল এতদিন পর ওকে দেখে দৌড়ে এসে ঝাপটে ধরবে কাসফিয়া, কত শত অভিযোগ জানাবে তাকে। কিন্তু তা তো কিছুই হলো না। কাসফিয়ার মলিন চেহারার দিকে তাকালেই মনে হয় বিষণ্ণতা ঘিরে ধরেছে ওকে। কথাগুলো ভেবে বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল কৌশিকের। ওর অনুপস্থিতিতে কি এমন ঘটেছে কাসফিয়ার সাথে? কেন এভাবে ভেঙে পড়েছে ওর বোন? কৌশিক কথা বলতে চাইলো কাসফিয়ার সাথে। ওর রুমে যাবে বলে পা বাড়াতেই মনে হলো কেউ দাঁড়িয়ে আছে পেছনে। মাথাটা ঘুরে তাকালো কৌশিক, দেখলো ইনায়া দাঁড়িয়ে আছে ওর থেকে 2 আতিক হাত দূরে। ইনায়ার চোখের ইশারায় কাসফিয়ার রুমে যেতে বারণ করলো কৌশিককে। কৌশিকও শুনলো ইনায়ার কথা। একবার তাকালো মেঝেতে বসে থাকা কাসফিয়ার দিকে, পরে আবার রুমের দরজাটা আটকে চলে গেল ইনায়ার সাথে। আকাশটা ঢেকে আছে অন্ধকারে, নিস্তব্ধতা বিরাজ করছে চারিপাশে। ইনায়া আর কৌশিক দুজনেই দাঁড়িয়ে আছে ছাদে, তাকিয়ে আছে আকাশের পানে। অনেকক্ষণ হলো এভাবেই দাঁড়িয়ে আছে দুজন। নীরবতা ভেঙে কথা বলল কৌশিক। আমার বোনটার কি হলো ইনায়া? ওর এই বিধ্বস্ত অবস্থা চোখের সামনে দেখতে পাচ্ছি না আমি। কৌশিকের কথার উত্তরে বলল ইনায়া, ওকে একা থাকতে দাও কৌশিক, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কথাটা বলেই চলে যাচ্ছিল ইনায়া। পথ আটকালো কৌশিক, শক্ত করে ওর হাত চেপে ধরল। ভ্রু কুঁচকে ইনায়ার দিকে তাকিয়ে বলল, তোমার আবার কি হলো? আমার ফিরে যাওয়ার সময় হয়েছে কৌশিক, আম্মু আব্বু বারবার কল দিচ্ছেন। আমাকে ছেড়ে কোথায় যাবে তুমি? আমি এখানে থাকতে আসিনি কৌশিক। এক ঝাটকায় কৌশিকের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল ইনায়া। পা বাড়ালো আবারও চলে যাবে বলে। কানে এলো কৌশিকের কণ্ঠস্বর, বিয়ে করবে আমাকে? থেমে গেল ইনায়ার পা জোড়া, চোখ মুখে ওর খুশির ঝিলিক। কৌশিকের মুখে এই কথাটা শুনবে বলেই তো অপেক্ষা করছে সে। দেরিতে হলেও কথাটা শুনল। তবে ফিরে তাকালো ইনায়া। কৌশিক ওর কাছে এসে হাত দুটো ধরে বলল। মুস্কি হাসলো ইনায়া, উপর নিচ মাথা নাড়িয়ে সায় জানালো কৌশিকের কথায়। কৌশিকও হাসলো ইনায়ার হাসির উত্তরে। ওকে আগলে নিল নিজের বুকে। কলেজে যাবে বলে রেডি হচ্ছে কাসফিয়া। সকালে সিমির ফোন পেল সে। সুফিয়া বেগম নাকি অসুস্থ হয়ে পড়েছেন হুট করেই, ওনাকেই দেখবেন বলেই যাচ্ছে। হোস্টেলে যাওয়ার বাহানা মাত্র। ইয়াস না থাকলেও এই বাড়ি আর বাড়ির মানুষগুলোর সাথে যে আষ্টে পিষ্টে জড়িয়ে গেছে সে।
মায়ের মতো শাশুড়ির অসুস্থতা শুনে মন টিকে না ঘরে। তাই তো সকাল সকাল রেডি হচ্ছে ও বাড়িতে যাওয়ার জন্য। কৌশিককে তো আর বলা যাবে না ওর বিয়ের বিষয়ে। কৌশিক কেমনভাবে নেবে বিষয়টা এটাও তো জানা নেই কাসফিয়ার। আয়নার কাছে দাঁড়িয়েছিল কাসফিয়া, চুলগুলো ঠিক করে নিচ্ছিল। তখনই দরজার সামনে দাঁড়িয়ে থাকা ইনায়ার প্রতিবিম্ব দেখল সে। ঘুরে তাকালো ওদিকে, হেসে ভেতরে আসতে বলল ইনায়াকে। দু হাতে কতগুলো শপিং ব্যাগ নিয়ে এসেছে ইনায়া। সবগুলো বিছানায় রেখে একটা একটা করে কাসফিয়াকে খুলে দেখালো সব। ওর পছন্দের সব জিনিসপত্র, চকলেট, চুড়ি, কত রকমের কসমেটিক রাখা এক একটা ব্যাগে। অবাক হলো কাসফিয়া। ইনায়া জানলো কিভাবে ওর পছন্দের অপছন্দের সম্পর্কে। পরক্ষণেই আবার ভাবলো হয়তো ওর ভাই বলেছে। ইনায়া মুস্কি হেসে জিজ্ঞেস করলো কাসফিয়াকে, কেমন আছো উপমা? দ্রুত গতিতে মাথা তুলে তাকালো কাসফিয়া। হাসি মুখটা চুপসে গেল ওর। এই অপরিচিত ডাক নামটা যে কেবল ইয়াসের মুখেই মানায়। ইনায়া সেই নামে কেন ডাকছে ওকে? নিজেকে স্বাভাবিক করে বলল কাসফিয়া। এই নামে আমাকে ডেকো না ইনায়া আপু। কেন, এই নামে স্পেশাল কেউ ডাকে বুঝি? চুপ করে রইল কাসফিয়া। ওর যে নামটা শুনলেই মনে পড়ে ইয়াসের কথা। পরে আবার নিজেকেই বোকাঝোকা দেয়। কেন ভাবে ওই স্বার্থপর মানুষটার কথা। ধ্যান ভাঙলো কাসফিয়ার। ইনায়া জেগে বলল কে? এই মেয়ে কি ভাবছো এত? কথা কাটানোর জন্য বলল কাসফিয়া। কই কিছু না তো। তোমরা বিয়ে করছো কবে? তোমার এক্সাম শেষ হলে। আমার এক্সামের সাথে তোমাদের বিয়ের কি সম্পর্ক? তোমার এক্সাম শেষ না হলে আমাদের সাথে লন্ডন যাবে কি করে? ইনায়ার কথায় হাসলো কাসফিয়া। সময় নষ্ট করলো না আর। ইনায়ার নিয়ে আসা জিনিসপত্র সব গুছিয়ে রেখে চলে গেল সে কলেজের উদ্দেশ্যে। কথা ছিল কাসফিয়ার এক্সামের পরই লন্ডনে ফিরে যাবে কৌশিকরা। কিছুদিন হলো পরীক্ষা শেষ হয়েছে কাসফিয়ার। এর মধ্যে আবার ইনায়ার আম্মু আব্বু এসেছে দেশে। কৌশিক ইনায়ার আংটি বদল হয়েছিল আগেই। বিয়েটাও ফেলে রাখতে চাইলেন না ওনারা। কৌশিক ছেলেটা দেখতে সুন্দর, ভালো চাকরি করে, তার উপর আবার একমাত্র মেয়ের পছন্দ। তাই এই বিয়েতে বাধা দেননি কেউই। সুন্দর মতোই বিয়ে হয়েছে ওদের। কৌশিক ইনায়ার বিয়ের 1 সপ্তাহ হলো। কাসফিয়ার পরীক্ষা শেষ হয়েছে অনেক দিন, রেজাল্টও বেরিয়ে যাবে হয়তো। তাই আর দেরি করলো না কৌশিক। আজকেই ওরা ফিরে যাবে লন্ডনে। বাড়িতে এখনো আছে রুমি বেগম। উনি চিরকৃতজ্ঞ কৌশিকের কাছে। এত কিছুর পরও যে ঠাঁই দেবে বাড়িতে, ধারণাটাও ছিল না ওনার। সময়টা সকাল, চারিদিকে সুন্দর আবহাওয়া বিরাজ করছে। নির্জন নিস্তব্ধ রাস্তাটা দিয়ে একা একা হেঁটে যাচ্ছে কাসফিয়া। কোলে ওর ছোট্ট একটা বিড়াল ছানা। কাসফিয়া এই বিড়ালটার নাম দিয়েছে মুমি। দিনের বেশিরভাগ সময়ই এই বিড়ালটার সাথে কথা বলে কাটায় সে। বাতাস বইছে চারিদিকে। সেই বাতাসের সাথে পাল্লা দিয়ে রাস্তার দুপাশে থাকা গাছের ডালপালাগুলো দুলছে বারবার। লন্ডনে আসার পর আজকে দ্বিতীয়বার হাঁটতে বেরিয়েছে কাসফিয়া, তাও একা একা। কৌশিক বা ইনায়াকে বলে আসেনি কিছুই। ওরা চিন্তা করছে হয়তো। করলে করুক, কাসফিয়ার মনটা ভালো নেই। মন খারাপগুলো উড়িয়ে দিতেই প্রকৃতির সাথে বন্ধুত্ব করতে এসেছে সে। একটা সাদা কালো রঙের লং কুর্তি পরেছে কাসফিয়া। গলায় সাদা রঙের একটা ওড়না পেঁচিয়ে রেখেছে। কোমর পেরিয়ে যাওয়া লম্বা চুলগুলো খুলে দিয়েছে। হাঁটতে হাঁটতে একটা অর্ধ পরিচিত ফ্ল্যাটের সামনে এসে দাঁড়িয়েছে সে। বাড়িটার দিকে তাকিয়ে কি যেন ভেবে চলছে। আগেরবার যখন ইনায়ার সাথে ঘুরতে বেরোলো, এখানে এসেই দেখা হয়েছিল মমির সাথে। তারপর আর কি, মমিকে ভালো লাগলো কাসফিয়ার। অসহায়ের মতো একা একা ঘুরছিল মমি, তাই নিয়ে গেল নিজের সাথে করে। ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে থেকে এসবই ভাবছিল কাসফিয়া। ভাবলো এবার চলে যাবে জায়গাটা ছেড়ে। অসাবধানতায় হোঁচট খেয়ে পড়ে যেতে নিল সে। কোনোভাবে আবার সামলে নিল নিজেকে। কিন্তু ওর হাতে থাকা বিড়াল ছানাটা কোথায় যেন চলে গেল তখন। কাসফিয়া চারিদিকে তাকিয়ে খুঁজলো বিড়ালটাকে। না পেয়ে ভাবলো এবার ফ্ল্যাটের ভেতরেই গিয়ে খুঁজবে।
ফ্ল্যাটের ভেতরে ঢুকে আশেপাশে মমিকে খুঁজলো কাসফিয়া। পেয়েও গেল সে, পা বাড়ালো মমিকে নিয়ে আসবে বলে, কিন্তু তখনই কেউ আসে কোলে তুলে নিল মমিকে। মমির থেকে চোখ সরিয়ে ওই মানুষটার দিকে তাকালো কাসফিয়া, পিছিয়ে গেল কয়েক পা। চোখের সামনে এ কাকে দেখছে সে? ইয়াস দাঁড়িয়ে আছে কাসফিয়ার থেকে কিছু দূরেই। কাসফিয়ার যে বিশ্বাসই হচ্ছে না কিছুই। সে কি স্বপ্ন দেখছে? না, হয়তো সত্যি দেখছে। ওর যে ইচ্ছে করছে ইয়াসের কাছে যেতে, ইয়াসকে জিজ্ঞাসা করতে কেন এত কষ্ট দিল ওকে, কেন এতদিন পালিয়ে বেরিয়েছে ওর থেকে। ইয়াস কি উত্তর দিবে কাসফিয়ার এসব প্রশ্নের? হয়তো না, এতদিনে হয়তো ভুলে গেছে সে কাসফিয়াকে। কাসফিয়া ভাবছে কথাগুলো, এরই মধ্যে মুখ তুলে তাকালো ইয়াস। ইয়াসকে ভালোভাবে লক্ষ্য করলো কাসফিয়া। আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে ইয়াস। আর গায়ে থাকা কালো রঙের শার্টটা বুকের দিকে কয়েকটা বোতাম খুলে রেখেছে। চুলগুলো কেমন এলোমেলো হয়ে লেপ্টে আছে কপালের সাথে। ইয়াস তো অগোছালো নয়, তাহলে এই অবস্থা কেন ওর? ইয়াস তাকিয়েছে কাসফিয়ার চোখ বরাবর, একটু একটু করে এগিয়ে আসলো ওর কাছে। ইয়াসের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে আগে থেকেই জানতো কাসফিয়া এখানে আসবে, অপেক্ষা করছিল ওর জন্যই। ইয়াস মুস্কি হেসে ফ্ল্যাটের দরজার দিকে হাত দেখিয়ে বলল কাসফিয়াকে, ওয়েলকাম টু আওয়ার নিউ হোম মিসেস ইয়াস রায়হান। চোখ রাঙিয়ে তাকালো কাসফিয়া, ধারালো কণ্ঠে বলল, হু ইজ ঈশান রায়হান? এই নামের কাউকে আমি চিনি না, আর না তো আমি কারোর মেসেজ। বাঁকা হাসলো ইয়াস, কাসফিয়ার চোখে চোখ রেখে বলল, অথচ তোমার মনের অলিন্দে আমার নামটাই প্রতিধ্বনিত হয় নিঃশব্দে। আমার অস্তিত্ব মুছে ফেলার সাহস তোমার কোনো কালেই হবে না উপমা। তুমি যে আস্ত আমিটাকে ধারণ করছো নিজের আত্মার গভীরতম স্তরে, নিঃশ্বাসের প্রতিটি কম্পনে। ইয়াসের কণ্ঠস্বর প্রতিটি কথা কানে বাজছে কাসফিয়ার। সব রেখে ও এক ধ্যানে তাকিয়ে আছে ইয়াসের মুখ পানে। ইয়াসের ঠোঁটের কোণে লেগে থাকা হাসি দেখে রাগ হলো কাসফিয়ার। মানুষটা তো ভালোই আছে ওকে ছাড়া। কাসফিয়া তো বোকা যে ওকে ছেড়ে এসেছে, তার জন্যই হায় হুতাশ করে মরছে এতদিন। না, কাসফিয়া ভুল করছে। ইয়াস নামক পাষাণ মানুষটাকে নিয়ে আর ভাববে না সে, আর ভালোবাসবে না নিজের সবটুকু দিয়ে। কাসফিয়া এগিয়ে এলো ইয়াসের কাছে। ওর হাতে থাকা মমিকে নিতে চাইলে আসলো না মমি। কেমন ঘাপটি মেরে বসে আছে ইয়াসের কোলে, মনে হচ্ছে আগে থেকেই চেনে ওকে। অবাক হলো কাসফিয়া, বিড়ালটা কি তবে ইয়াসের? হয়তো ইয়াসেরই। ওর ফ্ল্যাটের সামনেই তো পেয়েছিল মমিকে। নিশ্চিত হবে বলে জিজ্ঞেস করলো কাসফিয়া, বিড়ালটা কি আপনার? ইয়াস তাকিয়েছিল কাসফিয়ার দিকে। ও তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনের। কি যেন ভেবে কাসফিয়ার চোখ সরিয়ে নিল অন্যদিকে। মুস্কি হেসে বলল ইয়াস, আমাদের? তার মানে আপনার? হুম, আমার মানেই তো তোমার, তোমার মানেই আমার, সুতরাং আমাদের। আপনার মানেই আমার? এটা কে বলেছে? আপনি আর আমি আলাদা। আপনার কিছু আমার নয়, আর না তো আমার কিছু আপনার। পুরো তুমিটাই তো আমার উপমা। ইয়াসের মন ভালো না থাকায় তেমন পাত্তা দিল না কাসফিয়া। নিজের বলা কথাটা শেষ হতেই চলে যাচ্ছিল সে। ইয়াসের কণ্ঠস্বর কানে আসলো আবার, মমিকে নিবে না? পা জোড়া থেমে গেল কাসফিয়ার। এই বিড়ালটার নাম যে ও মমি দিয়েছে ইয়াস জানলো কি করে? অদ্ভুত সব প্রশ্ন জাগছে কাসফিয়ার মনে। মমি কি কথা বলতে পারে? কোনোভাবে কি বলেছে কথাটা ইয়াসকে? পরক্ষণেই আবার নিজের মাথায় নিজে গাঁটটা মেরে বলছে কাসফিয়া, ধুর, আমি কি সব ভাবছি? বিড়াল কি করে কথা বলবে? ইয়াস কি তবে কালো জাদু জানে? না হলে শুনলো কথা থেকে কাসফিয়া বিড়ালটার নাম দিয়েছে মমি? মনের প্রশ্নগুলো সব মনেই রেখে দিল কাসফিয়া। ইয়াসের সাথে এত কথা বলতে চায় না সে। কাসফিয়া ঘুরে তাকালো, মেজাজ দেখিয়ে বলল ইয়াসকে, আপনি যেমন আপনার বিড়ালটাও তেমনই হবে। রাখুন ওকে নিজের কাছেই। জেনে শুনে আমি সাপ পালবো না। কিন্তু মমি তো সাপ নয় উপমা, ও আমার আদুরে বিড়াল ছানা, যতটা আদুরে তুমি। কাসফিয়ার কানে যায়নি ইয়াসের কথা। সে তো এক ধ্যানে তাকিয়ে আছে ইয়াসের কোলে থাকা মমির দিকে। মনে মনে ভাবছে, যেমন বেঈমান স্বার্থপর মালিক তেমন তার বিড়াল। কত যত্ন করলো এই কয়টা দিন, সুন্দর একটা নাম দিল, আর এখানে এসে যেই না নিজের মালিককে পেল, চলে গেল তাকে ছেড়ে।
কাসফিয়ার রাগ হলো মনে মনে। ভেবে নিল মমি আর মমির মালিক কাউকেই ভালোবাসবে না আর সে। রাত প্রায় 1টার কাছাকাছি। বিছানায় পড়ে ছটফট করছে কাসফিয়া। ঘুম নেই ওর দুধ চোখের পাতায়। চোখ বন্ধ করলেই কেন বারবার দেখছে ইয়াসকে। ওর গায়ের পরিচিত পারফিউমের ঘ্রাণ পাচ্ছে বারবার। চেনা পরিচিত ডাক নামটা কানে বাজছে ওর। কেন হচ্ছে এমন? কেন নিজের মন থেকে চেয়েও মুছতে পারছে না ইয়াসের অস্তিত্ব? মাঝে মধ্যে এটা ভাবলে অবাক লাগে কাসফিয়ার। লোকটা পুরোপুরি দখল করে নিয়েছে ওর মন মস্তিষ্ক। তাই তো যেদিকে তাকায় সেদিকেই দেখতে পায় ইয়াসকে। অনেক ভাবনা চিন্তা করলো কাসফিয়া। বড় একটা শ্বাস ছেড়ে চোখ দুটো বন্ধ করলো আবারও। যাই হয়ে যাক, ঘুমাবে এবার, আর ভাববে না ইয়াসকে নিয়ে। এই হলো কাসফিয়ার উদ্দেশ্য। নিজের ভাবনায় কাসফিয়া সফল হলো বটে। অনেক চেষ্টার পর ঘুম এলো ওর দু চোখের পাতায়। বেঘরে ঘুমাচ্ছে কাসফিয়া। মনে হচ্ছে কেউ এসে বসেছে ওর পাশে, নিজের ঠোঁটের উষ্ণ স্পর্শ এঁকে দিচ্ছে ওর পুরো মুখে। লোকটার হাতের অবাধ্য বিচরণ চলছে ওর পুরো শরীর জুড়ে। বারবার মনে হচ্ছে এই স্পর্শের সাথে পরিচিত সে। আচমকায় চোখ খুলে তাকালো কাসফিয়া। দরজার দিকে তাকিয়ে দেখলো আগের মতোই বন্ধ আছে দরজাটা। শুকনো ঢোক গিলে উঠে বসলো সে। যেই না পাশ ফিরে তাকালো, নজরে আসলো পরিচিত মুখ। মাথায় হাত ঠেকিয়ে কাসফিয়ার ঠিক পাশেই শুয়ে আছে ইয়াস। ঠোঁট কামড়ে হাসছে সে। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েছে কাসফিয়ার দিকে। ভরকালো কাসফিয়া। এত রাতে ইয়াস ওর রুমে কিভাবে আসলো? কি বা করছে? চিৎকার দিতে চাইলো কাসফিয়া, কিন্তু তার আগেই ইয়াসে নিজের হাত দিয়ে মুখ চেপে ধরলো ওর। কিছুক্ষণ না যেতেই কাসফিয়ার মুখের উপর থেকে নিজের হাতটা সরালো ইয়াস। আবারও কিছু বলবে কাসফিয়া, তখনই ইয়াস আঁকড়ে ধরলো ওর ঠোঁট জোড়া। শক্ত করে কাসফিয়ার কোমর চেপে ধরে নিয়ে এলো নিজের কাছে। কাসফিয়ার হাত দুটো আপনা আপনি চলে গেল ইয়াসের বুকে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে ওর। আর কিছুক্ষণ ওভাবে থাকলে মরেই যাবে সে। এই ভেবে সজোরে ধাক্কা দিল ইয়াসের বুকে, কিন্তু লাভ হলো না কিছুই। টলাতে পারল না ইয়াসকে। কিছুক্ষণ পর ইয়াস ছেড়ে দিল কাসফিয়াকে। সাথে সাথেই ওর বুকে ধাক্কা দিল কাসফিয়া। জোরে জোরে শ্বাস ফেলে বলল, মানে কি এসবের? কেন এসেছেন এখানে? ঠোঁট কামড়ে হাসছে ইয়াস। উত্তর দিল কাসফিয়ার কথায়, তোমাকে আদর দিতে এসেছি বউ। কতদিন হলো আদর দেই না তোমাকে। আমার আদরের অভাবে অনেকটা শুকিয়ে গেছো তুমি। তাহলে নিশ্চয়ই আমার চিন্তায় শুকিয়েছো তুমি। ইয়াসের কথায় কাসফিয়ার রাগ হচ্ছে অনেক। মুখ ভেংসি কেটে বলছে ওকে, একদমই না। আমারই তো উচিত দিনে 3 বেলা আদর দিয়ে তোমাকে সুস্থ করে তোলা। যতই হোক আমার একমাত্র বউ তুমি। ভ্রু কুচকালো কাসফিয়া। রেগে বলল ইয়াসকে, আপনি কি ভেবেছিলেন আপনার বিরহে মরে যাব আমি? দেখুন আমি দিব্যি বেঁচে আছি, হাঁটা চলা করছি। আপনার চলে যাওয়া আমার কোনো ক্ষতি করেনি, হবেও না। এসব মন ভোলানো কথা বাদ দিয়ে চলে যান এখান থেকে। কথাগুলো বলে দীর্ঘশ্বাস ছাড়লো কাসফিয়া। মুখ সরিয়ে নিল অন্যদিকে। বিছানা থেকে উঠে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই টান পড়লো ওর হাতে। ঘুরে তাকাতেই ইয়াস এক টানে ওকে বসালো নিজের কোলে, মিশিয়ে নিল নিজের বুকের সাথে। মুস্কি হেসে বলল কাসফিয়াকে, আমাকে ভুলে গেছো উপমা? ইয়াসের মুখ পানে তাকালো কাসফিয়া। অভিমানী স্বরে বলল, হ্যাঁ ভুলে গেছি। আমি বেঈমানদের মনে রাখি না। যে আমাকে ভুলে গিয়ে ভালো থাকতে পারে তাকে আমি মনে রাখবো কেন? আরো কত কথা বলতে চেয়েছিল কাসফিয়া, কিন্তু বাদ দিল ইয়াস। হঠাৎ করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল কাসফিয়ার ঠোঁটে। কাসফিয়ার কি যেন হলো, বাধা দিল না ইয়াসকে। খামচে তুলল ওর মাথার এলোমেলো চুলগুলো। কিছুক্ষণ পর ইয়াস ছেড়ে দিল ওকে। ছলো ছলো চোখ জোড়া নিয়ে কাসফিয়া তাকিয়ে রইল ইয়াসের মুখ পানে। ইয়াস ওর কোলে বসে থাকা কাসফিয়ার হাতটা টেনে এনে রাখলো নিজের বুকের বাম পাশে। ঘাড় কাত করে কাসফিয়ার দিকে তাকিয়ে বলল, ভুলিনি উপমা। তুমি তো আমার এখানটাই ছিলে সর্বক্ষণ। কখনো কখনো হৃৎপিণ্ডের অসহ্য ব্যথা হয়ে অনুভব করাতে তোমার শূন্যতা। প্রিয় মানুষটার এমন কথায় অভিমানীর অভিমান ভাঙলো কিনা কে জানে, কিন্তু সে যে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে। ইচ্ছা করছে ইয়াসকে জড়িয়ে ধরে কান্না করতে। পরক্ষণেই আবার জেদ হচ্ছে। মনে পড়ে যাচ্ছে ইয়াস ওকে কষ্ট দিয়েছে এতদিন। সেও এত তাড়াতাড়ি ধরা দিবে না ইয়াসের কাছে। কারো
পদধ্বনি ভেসে আসলো কাসফিয়ার কানে। হক চকিয়ে উঠল সে। কৌশিক বা ইনায়া কেউ যদি এত রাতে ইয়াসকে এখানে দেখে কিভাবে নিবে ব্যাপারটা? হয়তো খারাপ ভাববে ওর সম্পর্কে। অসহায় মুখ করে ইয়াসকে বলল কাসফিয়া। আপনি চলে যান এখান থেকে। হুম, আমি চলে গেলে তোমাকে আদর দিবে কে? বাদরামো না করে যান বলছি। ঠিক আছে, তাহলে চুমু দাও। না দিলে কি করবেন? ঠোঁট কামড়ে হাসছে ইয়াস। একটু একটু করে এগিয়ে আসছে কাসফিয়ার দিকে। কাসফিয়া হয়তো বুঝলো কি হতে চলছে। ধাক্কা দিতে চাইলো ইয়াসকে। কাপা কাপা কণ্ঠে বলল, ঠিক আছে। চুমু দিবে? চোখ মুখে রাগের আভাস কাসফিয়ার। তবুও উপর নিচ মাথা নেড়িয়ে জবাব দিল ইয়াসের কথায়। হাসলো ইয়াস। এগিয়ে আসলো কাসফিয়ার দিকে। কাসফিয়া গলা আঁকড়ে ধরল ইয়াসের। আলতো করে ঠোঁট ছোঁয়ালো ওর ঠোঁটে। কাসফিয়ার রুমের সামনে দিয়েই যাচ্ছিল ইনায়া। ভাবলো দেখে যাবে কাসফিয়া ঘুমিয়ে পড়েছে কিনা। রুমের দরজাটা খোলাই ছিল। ইয়াস এখানে এসেছে এটাও ইনায়ার অজানা নয়। তবে ভেবেছিল এত সময় নিশ্চয়ই চলে গিয়েছে ইয়াস। দরজাটা ঠেলে দিতেই ভেতরে এমন দৃশ্য দেখে চোখ দুটো বড় বড় হয়ে গেল ওর। লজ্জায় চলে যেতে চাইলো সে। আবারও তাকালো ওদের দিকে। গলা খাকারি দিয়ে বলল,